তো দেখো আমরা লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি ক্লাস 9 এর যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে এখনো পর্যন্ত রয়েছি। এর আগে অলরেডি আমরা প্রায় 4টা না 5টা ক্লাস করে নিয়েছি। প্রত্যেকটা ক্লাসই ছোট ছোট ক্লাস। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে হয়তো 2 ঘন্টার বেশি কোনো ক্লাস নেই, বেশিরভাগ ক্লাসই 1.5 ঘন্টা আছে, একটা আধটা ক্লাস 2 ঘন্টা হয়তো পেরিয়েছে। কারণ আমি চাই যে এই জায়গাগুলো একটু ছোট ছোট করে বুঝো, বেশি বড় যেন ভিডিও না হয়। এবং আজকে এটা লাস্ট পার্ট, এই চ্যাপ্টারের আজকে এটা লাস্ট পার্ট। এরপর আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করবো এবং আজকের ক্লাসের শেষেও আমরা কিছু এমসিকিউ ডিসকাশন করব। এছাড়া তোমাদেরকে এমসিকিউ পিডিএফ দেওয়া হবে এবং প্লাস যেমন সলিউশন হয় সেটা তো থাকছেই, তারপরের ক্লাসে থাকছে। সিলেবাসের এটা আজকে লাস্ট ক্লাস। আমরা ম্যামেলিয়াটা করিনি, ম্যামেলিয়াটা ছেড়ে গেছিলাম, ম্যামেলিয়াটা করিনি, তো সেটাই করব। তাহলে ম্যামেলিয়া কার আন্ডারে আছে বাবু? ন্যাথোস্টোমাটার আন্ডারে আছে ম্যামেলিয়া। ন্যাথোস্টোমাটার আন্ডারে আমরা অনেক জনকে দেখেছিলাম, তার মধ্যে কনড্রিকথিস আছে, অস্টিকথিস আছে, অ্যাম্ফিবিয়ান্স আছে, রেপটিলিয়ান্স আছে, তারপর তোমার অ্যাভিস আছে, দেন আছে অ্যাভিসের পরেই এসে গেছে আমাদের ম্যামেলিয়া। তো এই 6জন টোটাল, 6জন কি 6জন আছে টোটাল। তো দেখো ম্যামেলিয়ার মোটামুটি যে কয়েকটা বৈশিষ্ট্য আমরা মানুষ হিসাবে জানি আমাদের শরীরের মধ্যে মোটামুটি কি কি থাকে, এবারে কিছু এক্সেপশনাল এদিক ওদিক ব্যাপার থাকে, তো সবকিছু নিয়েই আজকে জেনে নিতে হবে। তাহলে প্রথমত হচ্ছে আমরা অলরেডি মানুষ সম্বন্ধে কি জানি? আমরা অলরেডি মানুষ সম্বন্ধে কি জানি? সবগুলোই কিন্তু পজিটিভ, সবই পজিটিভ, মানুষের ক্ষেত্রে বিশেষ কিছু নেগেটিভ নেই। তাহলে একদম প্রথমত হচ্ছে যে এদের অর্গান সিস্টেম থেকে, অর্থাৎ লেভেল অফ অর্গানাইজেশন ইজ অর্গান সিস্টেম। ওকে, অর্গান সিস্টেম থাকে, এরা বাইল্যাটেরাল হয়, সিলোমেট হয়, মানে এদের আই মিন কি ট্রু সিলোম থাকে। বেশ, আর কি বাকি রইলো? আর কিছু বাকি আছে? লেভেলস অফ অর্গানাইজেশন করে নিলাম। আচ্ছা, এরা ট্রিপ্লোব্লাস্টিক হয়, শরীরে 3টে লেয়ার থাকে, ট্রিপ্লোব্লাস্টিক হয়, 3 লেয়ার হয়, এগুলো মোটামুটি আমরা জানি। ঠিক আছে, এবার হচ্ছে যে ব্যাপার, লোম থাকে, অর্থাৎ স্কিনের মধ্যে লোম থাকে। লোম ইংরেজি কি বাবু? লোম ইংরেজি কি? লোম, লোম ইংরেজি কি? লোম ইংরেজি কি গো? কি গো লোম ইংরেজি? আরে বলো কেউ, কেউ। ফার, ফার। স্কিনের লোম থাকে, প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে হয় নখ থাকে, নয় নখর থাকে, নয় খুর থাকে, যে কোনো একটা হয়। তাহলে নেল, ধরো আমাদের ক্ষেত্রে নীল আছে, একটা গরুর ক্ষেত্রে তার কি আছে? ক্ল আছে, অর্থাৎ নখর আছে। এই বলছি, একটা ধরো গিনিপিগের ক্ষেত্রে, গিনিপিগের ক্ষেত্রে ক্ল আছে, নখর আছে, বা কুকুরের ক্ষেত্রে এরকম আছে। খুর অর্থাৎ হুফটা হচ্ছে মেনলি গরু ছাগল, এদের মধ্যে হুফ থাকে। তাহলে এগুলো এদের মধ্যে থাকে, ম্যামেলস এর মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়। বেশ, আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাজ করে, ব্রেন এবং স্পাইনাল কর্ড আলাদা হয়। এবার অস্থি এবং তরুণাস্থি দুটোই থাকে। এখানে একটা জিনিস মেনশন করতে হবে, তাহলে বোন প্লাস কার্টিলেজ দুটোই থাকে, বোনও থাকে কার্টিলেজও থাকে। জাস্ট নিজেদের কথা মনে করবে, ঝাটঝাট করে বৈশিষ্ট্যগুলোকে লিখে দেবে। বোন প্লাস কার্টিলেজ দুটোই থাকে। দাঁতের দিকে আসো, দাঁত, টিথের ব্যাপারটা কি আছে? কত ধরনের টিথ হতে পারে? টিথ কত ধরনের হতে পারে জাস্ট এর পরের চ্যাপ্টারটা গিয়েই আমরা শিখবো। তাহলে 3 ধরনেরই টিথ থাকে, অর্থাৎ ইনসাইজার থাকে, ক্যানাইন থাকে এবং প্রিমোলার থাকে। ইনসাইজার, ক্যানাইন এবং প্রিমোলার। ঠিক আছে, এবার দাঁত মেনলি মানে যে ধরনের দাঁত হয়, তাহলে টিথে লেখো, প্রথমত হচ্ছে ইনসাইজার থাকবে, ক্যানাইন থাকবে, আর মোলার থাকবে। ইনসাইজার থাকবে, ক্যানাইল থাকবে, মোলার থাকবে। আচ্ছা, কি ধরনের দাঁত হয়? এদের দাঁতকে বলা হয় থেকোডন্ট। থেকোডন্ট, থেকোডন্ট, থেকোডন্ট দাঁত মানে কি না, এই যে আমাদের দাঁতগুলো দেখবে মাড়িতে, মাড়িতে যেন গাঁথা আছে। হ্যাঁ, ব্যাকেটে মাড়ি বলে লিখে রাখবে, বাস, তাহলেই তুমি বুঝে যাবে যে ব্যাপারটা কি।
থেকোডন্ট টাইপের দাঁত হয়। এছাড়া আবারও বলা হয় যে আমাদের দাঁতটাকে ডাইফিওডন্ট বলা হয়। ডাইফিওডন্ট দাঁতও বলা হয়, ডাইফিওডন্ট। ডাইফিওডন্ট কেমন, মানে এটা কেন বলা হয় না, আমাদের একটা হয় ছোটবেলাতে দাঁত থাকে, এটা দুধে দাঁত, বড় হয়ে সেটা আবার স্থায়ী দাঁত হয়। তো সেই কারণে ডাইফিওডন্ট বলা হয়, কারণ এর মধ্যে দুটো স্টেজ থাকে, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ থাকে আমাদের দাঁতের মধ্যে, সেই কারণে এদেরকে ডাইফিওডন্ট বলা হয়। হ্যাঁ, একটা উঠে যায় তারপরে আবার নতুন করে সেটা হয়। ঠিক আছে, আরেকটা যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য, আমি জাস্ট কিছুদিন আগে পড়লাম, আমরা যখন আমরা ব্রেথিংটা সম্বন্ধে যখন পড়ি, তখন অক্সিজেন ইনটেক এবং কার্বন ডাইঅক্সাইড আউটটেক এটা সম্বন্ধে যখন পড়ি, তখন আমরা বলেছিলাম যে আমাদের ডায়াফ্রাম থাকে, বলেছিলাম ডায়াফ্রাম থাকে, অর্থাৎ মধ্যচ্ছদা থাকে। কোথায় থাকে মধ্যচ্ছদাটা? আমাদের বুকে থাকে, অর্থাৎ বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝখানে থাকে। মানে মধ্যচ্ছদা হচ্ছে এমন একটা জায়গা যেটার সাহায্যে আমরা আমাদের পেটের দিক এবং ওপরটা, মানে মাথা সহ ছাতি পুরোটা, এই দুটো, অর্থাৎ আমরা পুরো শরীরের যে পার্ট, মানে কোমরটাকে, কোমর পর্যন্ত, মাথা থেকে কোমর পর্যন্ত এই যে যতটা অংশ, এটাকে আমরা সমান দুভাগে ভাগ করে দিতে পারি, হুম, সেটা হচ্ছে মধ্যচ্ছদা। ওই একই বাবা, মোলার প্রিমোলার, মোলারের পরে আসবে প্রিমোলার বা পোষক, এই আর কি, একই। তাহলে এখানটাতে লেখো যে এদের ডায়াফ্রাম থাকে, মধ্যচ্ছদা থাকে এদের। আচ্ছা, নেক্সট যেটা ম্যামেরি গ্ল্যান্ড হয়, বেশিরভাগ প্রাণীদেরই ম্যামেরি গ্ল্যান্ড থাকে, অর্থাৎ কি স্তন গ্রন্থি থাকে, ম্যামেরি গ্ল্যান্ড প্রেজেন্ট, এটা একটা। নেক্সট করো, অ্যালভিওলাই থাকে, অ্যালভিওলি প্রেজেন্ট ইন লাংস, ফুসফুসে অ্যালভিওলি থাকে। আচ্ছা, এইখানে ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা যখন লিখেছিলে, ওইখানে লিখে দেবে করোটিয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া, আর এদিকে 31, এটা লিখে দেবে। আর মোটামুটি মধ্যকর্ণের 3টে ক্ষুদ্র হাড়ের নাম লিখতে পারো, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। পিনা থাকে, অর্ধবৃত্তাকার মানে সেমিনিফেরাস টিউবিউল থাকে, এটা লিখতে পারো। এই সেমি সার্কুলার টিউবিউল থাকে, এটা লিখতে পারো। জিভে সাদকোরক থাকে, রেচনাঙ্গ, বৃক্ক, এগুলো পরপর লিখতে পারো। অমরা বা প্লাজেন্টা থাকে, অমরা বা প্লাজেন্টা গঠিত হয়, সন্তান প্রসব করে, সবাই সন্তান প্রসব করে। এইখানে এবার কয়েকটা ডিফারেন্স আসবে, এগুলো মোটামুটি বেসিক, এগুলো বেসিক কয়েকটাই বৈশিষ্ট্য, এর বাইরে বিশেষ সেরকম কিছু থাকে না, ঠিক আছে। এবার এদের কয়েকটা গ্রুপ আছে, মানে এদের কয়েকটা আরো উপশ্রেণী আছে, যাদের মধ্যে কিছু কিছু ডিফারেন্স দেখা যায়। যেমন যেমন ধরো যে কিছু ম্যামেলস আছে, দেখো ম্যামেলসরা কি হয়, মানে ভিভিপোরাস হয়, ওভিপোরাস হয়, না অভিভিভিপোরাস হয়, কোনটা হয় ম্যামেলসরা? ম্যামেলস কি হয় বলো? ভিভিপোরাস হয়, ভিভিপোরাস হয়, মানে প্লাজেন্টা থেকে বাচ্চা খাবার সংগ্রহ করে বড় হয় এবং বাচ্চা প্রসব করে, ভিভিপোরাস হয়। তো এরা বেশিরভাগই ভিভিপোরাস। এবার ব্যাপারটা কি হয়েছে, এদের মধ্যে কিছু জন আছে যারা হচ্ছে এগ লেই করে, এগ লেইং ম্যামেলস, অর্থাৎ ডিম পাড়ে, স্তন্যপায়ী কিন্তু ডিম পাড়ে। স্তন্যপায়ী কিন্তু এরা ডিম পাড়ে। তখন তুমি এদেরকে কি বলবে? ভিভিপোরাস না বলে এদেরকে তখন বলতে হবে ওভিপোরাস, ওভিপোরাস বলা হয় এদেরকে, তাই না? ভিভি না বলে তখন বলবে ওভি। এবার উদাহরণ কি হতে পারে? দুজন আছে, মোটামুটি দুজনের নাম এখানে লিখে রাখো। একটা হচ্ছে প্লাটিপাস, যেটাকে আমরা বাংলাতে বলি হংসচঞ্চু, এটা একটা প্লাটিপাস আছে, আর একটা হচ্ছে একিডনা।
একিডনা, এরা ডিম পাড়ে। ঠিক আছে, আচ্ছা আরো আছে, আরেকটা লিখে রাখো, টেরোপাস লিখে রাখো, টেরোপাস। টেরোপাস হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লাইং ফক্স, ফ্লাইং ফক্স। হ্যাঁ, এটা গেল। তো এরা হচ্ছে ওভিপোরাস। এবার আরেকটা স্নেক আছে যেটাকে গাটার স্নেক বলা হয়, মানে ওদের পেটের ভেতরেই বড় বড় বাচ্চা তৈরি হয় আর কি, গাটার স্নেক। মানে ওই ওই সাপ আবার ডিম পাড়ে না, মানে ইয়ে, মানে ওই সাপ, সরি ডিম পাড়ে না বলছি, ওই সাপটা হচ্ছে ম্যামেলস আর কি, ম্যামেলস। ওই সাপটা হচ্ছে ম্যামেলস। এই যে সাপটা গাটার স্নেক, এটা হচ্ছে ম্যামেলস আর কি, মানে পেটের ভেতরেই বড় বড় ডিম হয় এবং ওই এরকম ব্যাপারটা হয় আর কি। ঠিক আছে, গাটার স্নেক। তো এই কয়েকটা জিনিস মনে রাখবে। তবে বেশিরভাগ ওই যেটা ওভিপোরাস বলা হয় না, এই যে ওভিপোরাস কথাটা বলা হচ্ছে, ওভি কথাটা এসেছে ওভাল থেকে, ওভাল। ওভাল মানে কি বলতো, ওভাল শেপড। ডিম দেখেছো, ডিম সবসময় ওভাল শেপড হয়। ডিমের সাইজটা কেমন, ডিম্বাকৃতি না, ডিম্বাকৃতি। তো ওই যে ওভাল শেপড হয়, ওভাল শেপের ডিম পাড়ে, এই জন্য এদেরকে বলা হয় ওভিপেরাস। ওই ওভাল থেকে এসছে ওভি। যদি কখনো ভুলে যাও এটা মনে রাখবে যে ডিম, ওভি মানে ডিম, কেন ওভি, ওভি থেকেই এসছে ওভাল, ওভাল থেকে গেছে ওভি। কে তার ডিম পাঠিয়ে দিয়েছে এখানে। যাই হোক, হুম, গাটার স্নেক বাচ্চা দেয়। হ্যাঁ, হ্যাঁ, এই গেল ব্যাপার। তাহলে মোটামুটি ওভিপোরাসের আন্ডারে তুমি কাকে কাকে রাখতে পারবে, দেখো দেখো, ওভিপোরাসের আন্ডারে কাকে কাকে রাখতে পারবে, মাছ, রেপটিলিয়া, অ্যাম্ফিবিয়ানস, অ্যাভিস। মাছ, রেপটিলিয়া, অ্যাম্ফিবিয়ান, অ্যাভিস, এরা সবাই কিন্তু ওভিপোরাস। ভিভিপোরাস হচ্ছে একজনই ম্যামেলস। বেশ, আচ্ছা কালকে বললাম পয়কিলোথার্ম আর হোমিওথার্ম সম্বন্ধে বললাম, এইগুলোই ম্যামেলিয়ার আন্ডারে এরাই আছে। ঠিক আছে, এবার যদি স্পেশালি মনে রাখতে চাও যে স্যার যারা এরম হয় তাদের কি আর কোনো কিছু ডিফারেন্স দেখা যায়, ধরুন যারা এরম হয় তাদের কি আর কোনো কিছু ডিফারেন্স দেখা যায়। দেখো, আজকে যে ডিম পারে সে নিশ্চয়ই বাচ্চা প্রসব করবে না, আমার কথা ভালো করে মন দিয়ে শোনো। আজকে এই যে প্রাণী, এই যে তিনটে প্রাণী লিখেছি, তিনটে কি চারটে বললাম, এরা তো ডিম পাড়ে। তাহলে ডিম পাড়ে মানে নিশ্চয়ই এরা বাচ্চা প্রসব করবে না, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে বাচ্চা প্রসব যদি না করে তাহলে বাচ্চার খাওয়ারের কোনো ব্যাপার নেই, তাহলে বাচ্চা প্রসবই করছে না, তো বাচ্চা খাবে কি, কিছুই খাবে না, তো আলাদা করে খাওয়ার দরকার নেই। তার মানে তাদের ক্ষেত্রে কি হবে, ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি থাকবে না, বা স্তন গ্রন্থি যদি থেকেও থাকে ছোটখাটো, সেক্ষেত্রে কি হবে, স্তন বৃন্ত বা নিপিল থাকবে না। এখান মানে দেখো, তুমি একটার সঙ্গে একটা টাই অফ আছে, কি বললাম বুঝতে পেরেছো? এবার এখানে আরো একটা ব্যাপার আছে, ধরো বাচ্চা প্রসব করার জন্য আমাদের কি একটা সেপারেট জায়গা আছে না, যে জায়গাটা দিয়ে নর্মাল বাচ্চা যখন হয়, নর্মাল বাচ্চা যখন হয় মানুষের ক্ষেত্রে ধরো বিটুইন ভ্যাজাইনা দিয়ে হচ্ছে, এটা নর্মাল, অপারেশনের ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি হওয়ার জন্য কি একটা জনন ছিদ্র থাকে। তাহলে যে বাচ্চাই প্রসব করবে না তার জনন ছিদ্র কোথা থেকে থাকবে, অ্যাবসেন্ট। দেখো পরপর লাইন বাই লাইন তুমি করে করে যাও, সব বুঝে যাবে, হবে না? কারণ জনন ছিদ্র নেই, তার পরিবর্তে একটা অবসরণী ছিদ্র থাকে, কিন্তু সেটা জননে কাজে লাগে না কখনো। ঠিক আছে, এবার মানুষের ক্ষেত্রে মোটামুটি একটু অন্যরকম ব্যাপারটা হবে, ধরো আমাদের পিনা থাকে, পিনা 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 থাকে না, এই যে ম্যামেলস এর ক্ষেত্রে বললাম পিনা থাকে বা কর্ণছত্র থাকে, ওদের কর্ণছত্র থাকে না, এটা একটা। এবার এখান থেকেই কানেকশন আছে, দেখো প্লাটিপাস কোথায় থাকে বাবু, প্লাটিপাস কোথায় থাকে, জলে থাকে, প্লাটিপাস জলে থাকে না, জলে থাকে। তাহলে সে যদি জলে থাকে, যদি সে জলে থাকে, বা একিডনা, একিডনা জলের স্থলে দুটো জায়গাতেই থাকে, প্লাটিপাস যদি জলে থাকে তাহলে তাকে জলে চলাফেরা করার জন্য নিশ্চয়ই তার স্পেশাল একটা কিছু থাকতে হবে। তো সেই হিসাবে এদের যেটা থাকে ওয়েব ফিট থাকে, লিপ্তপদ থাকে, এরা ওয়েব ফিটেড হয়, এরা লিপ্তপদী হয়। বেশ, পরপর কানেকশন আছে এখানে। এবার এই যে গ্রুপটা, এই যে এই গ্রুপে যতগুলো বৈশিষ্ট্য বললাম, এই গ্রুপটাকে একটা আলাদা করে রাখা হয়, জানো তো, এদেরকে আলাদা করে রাখা হয়, এদেরকে বলা হয় প্রোটোথেরিয়া, এদেরকে বলা হয় প্রোটোথেরিয়া, এদেরকে বলা হয় প্রোটোথেরিয়া, মানে শুধু এরা, এই এরা প্রোটোথেরিয়া। হুম,
এটা ব্যাপার আছে। আরেকটা লিখে রাখো, সেটা হচ্ছে যে আরো একটা আছে, মানে প্রোটোথেরিয়ার আন্ডারে আবার দুজন আছে, তিনজন আছে। মেটাথেরিয়া, ইউথেরিয়া, হ্যাঁ দুজন, তিনজন থেরিয়া হবে, আবার থেরিয়ার আন্ডারে এরা থাকবে। এটা গেল প্রোটোথেরিয়া। এবার এদের সঙ্গে আবার আরো কিছু জন আছে, যেমন ধরো তোমার মেটাথেরিয়া আছে। মেটাথেরিয়া হচ্ছে ক্যাঙ্গারু, কোয়ালা। ক্যাঙ্গারুর একটা মার্সুপিয়াল থলি থাকে, জানো? মার্সুপিয়াল থলি থাকে যেখানে বাচ্চাটাকে রাখে, হ্যাঁ, সবসময় ওখানে নিয়ে থলির ভেতরে নিয়ে ঘোরে, এটা থাকে। এরা হচ্ছে মেটাথেরিয়া। আর এটা আছে ইউথেরিয়া। ইউথেরিয়ার মধ্যে আমরা পড়ি ইউথেরিয়ার মধ্যে। গিনিপিগ, মানুষ, বাদুড়, বাঘ, গরু, শেয়াল, কুকুর, যা কিছু আছে, মহিষ, সবাই আমরা পড়ি ইউথেরিয়ার মধ্যে। ইউথেরিয়ার মধ্যে তাহলে প্রথমত একদম যেটা ব্যাপার, একদম শুরু থেকে বলবে যে প্লাজেন্টা থাকে, নাম্বার 1 প্লাজেন্টা থাকলো। আচ্ছা, রিপ্রোডাক্টরি অর্গান থাকে, শুক্রাশয়, ডিম্বাশয় থাকবে। আমাদের টোটাল কশেরুকা আছে 7টা কশেরুকা। কর্পাস ক্যালোসাম থাকে মস্তিষ্কের মধ্যে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাজ করে, ব্রেন এবং সুষুম্নাকাণ্ড আলাদা হয়। এইবার পরপর সব একটা একটা করে ধরবে। সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র দেখা যায়। এলিমেন্টারি ক্যানাল কমপ্লিটেড। বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত উপস্থিত। মধ্যচ্ছদা থাকে। যা আছে এ টু জেড সব পরপর বলে যাবে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার এদের মধ্যে আছে। যখন স্টাডি ম্যাটেরিয়ালটা দেবো এগুলো দেওয়া থাকবে, চিন্তার কোনো কারণ নেই, এগুলো দিয়ে দেবো সবার। আচ্ছা, বা কারোর কাছে যদি 11-এর বই থাকে সেখান থেকে পড়তে পারো। কারো যদি 11-এ বায়োলজি বই থাকে, এই চ্যাপ্টারটা তুমি পড়তে পারো 11 বায়োলজি বই থেকে, তাহলে খুবই ভালো, তাহলে খুব ভালো। আর যাদের নেই আমি দিয়ে দেবো, চাপ নেই। তাহলে কয়েকটা জিনিস একটু আলোচনা করি, ছোট্ট করে একটু আলোচনা করে নিই। আচ্ছা, একটু লার্ভা গুলো নিয়ে চলে আসো তো। লার্ভা গুলো নিয়ে, এই লার্ভার জায়গাটা একটু ইম্পর্টেন্ট। এখানে শেষ, মানে এগুলো অ্যানিমেল কিংডম এখানে কমপ্লিট। একটু লার্ভার জায়গাটাকে আমরা রিপিট করি। লার্ভার জায়গাটা একটু রিপিট করি। একদম প্রথম বলো, ডিফারেন্ট টাইপস অফ লার্ভা। ডিফারেন্ট টাইপস অফ লার্ভা। একদম প্রথমে বলো ট্রোকোফোর লার্ভা। বাংলায় লিখছি না। ট্রোকোফোর লার্ভা কার মধ্যে থাকবে? ট্রোকোফোর লার্ভা কার মধ্যে থাকবে? অ্যানিলিডার মধ্যে থাকবে। অ্যানিলিডার মধ্যে থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে মোলাস্কার ক্ষেত্রেও দেখা যায়, মোলাস্কাটাও লিখে রাখবে। অ্যানিলিডার, মোলাস্কা, ঠিক আছে। একটা প্রাণীর নাম বললে এখানে অ্যানিলিডার মধ্যে কে লিখবে? নেরিস। নেরিস হলো। আচ্ছা, ভেলিজার লার্ভা। ভেলিজার লার্ভা। ভেলিজার লার্ভা কোথায় দেখা যায়? কালকেই বলেছি ভেলিজার লার্ভা কোথায় দেখা যায়। ভুলে গেছো? ভুলে গেলে নাকি? ভেলিজার লার্ভা কোথায় দেখা যায়? মোলাস্কার মধ্যে দেখা যায়। কালকেই তো বললাম রে বাবা, মোলাস্কার মধ্যে দেখা যায়। বাইপিনেরিয়া লার্ভা। বাইপিনেরিয়া তার আগের দিন বলেছি। বাইপিনেরিয়া না, কালকেই বলেছি। বাইপিনেরিয়াও কালকে বলেছি। একাইনোডার্মাটার ক্ষেত্রে দেখা যায়। একাইনোডার্মাটার ক্ষেত্রে দেখা যায় বাইপিনেরিয়া লার্ভা। অ্যাম্ফিব্লাস্টুলা, এটা প্রথম দিন বলেছি। অ্যাম্ফিব্লাস্টুলা একদম প্রথম দিন। অ্যাম্ফিব্লাস্টুলা পরিফেরা। অ্যাম্ফিব্লাস্টুলা হচ্ছে পরিফেরার ক্ষেত্রে দেখা যায়। বেশ, আরো আছে প্ল্যানুলা লার্ভা। প্ল্যানুলা লার্ভা প্ল্যানুলা লার্ভা কাদের দেখা যাবে?
কালকে বলেছি নিডারিয়ার ক্ষেত্রে দেখা যায়, নিডারিয়া নিডারিয়ার মধ্যে দেখা যায়। বলো তো সাগর কুসুম, সাগর কুসুম কি নিডারিয়া না টিনোফোরা না পরিফেরা? সাগর কুসুম নিডারিয়া টিনোফোরা না পরিফেরা? সাগর কুসুম নিডারিয়া টিনোফোরা না পরিফেরা? নিডারিয়া, ভেরি গুড। আচ্ছা, সৃষ্টি সার্কাস, সৃষ্টি সার্কাস লার্ভা দ্বিতীয় দিন পড়িয়েছি। সৃষ্টি সার্কাস লার্ভা কাদের ভুলে গেছো? ক্রিমি, ক্রিমি প্লাটিহেলমিনথিসের মধ্যে থাকবে, প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসের মধ্যে সৃষ্টি সার্কাস লার্ভা। নেক্সট চলে আসো, র‍্যাবডিটিফর্ম, 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 র‍্যাবডিটিফর্ম বলেছিলাম, র‍্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায় কাদের মধ্যে? র‍্যাবডিটিফর্ম, এটাও এক ধরনের কৃমি, এটাও এক ধরনের কৃমি। সৃষ্টি সার্কাস হচ্ছে প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে, র‍্যাবডিটিফর্ম হচ্ছে অ্যাস্কিহেলমিনথিসের ক্ষেত্রে। অ্যাস্কিহেলমিনথিসের ক্ষেত্রে বা নিমাটোডা, বা নিমাটোডার ক্ষেত্রে একই তো ব্যাপার, বা নিমাটোডার ক্ষেত্রে। হ্যাঁ, এদের আরো একটা থাকে, এদের আরো একটা থাকে, মাইক্রোফাইলেরিয়া থাকে, মাইক্রোফাইলেরিয়া। মাইক্রোফাইলেরিয়া এটাও হবে, সবই অ্যাস্কিহেলমিনথিসের ক্ষেত্রে, সবই অ্যাস্কিহেলমিনথিসের ক্ষেত্রে থাকে। অনেকগুলো বললাম। আচ্ছা, বাইপিনেরিয়া বলে দিয়েছি। ট্যাডপোল তো ব্যাঙের ক্ষেত্রে হয়, কটাটার ক্ষেত্রে ট্যাডপোল, ব্যাস এই কটাই, কয়েকটাই মনে রাখো, এই কয়েকটাই মনে রাখো। বলো দেখি রাউন্ড ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম কে? রাউন্ড ওয়ার্মটা কে? রাউন্ড ওয়ার্মের সায়েন্টিফিক নাম কি? রাউন্ড ওয়ার্মের সায়েন্টিফিক নেম কি? সায়েন্টিফিক নেম কি? সায়েন্টিফিক নেম কি? আরে বাবা, গোল কৃমি তো জানি, সায়েন্টিফিক নেম কি? অ্যাসকারিস, অ্যাসকারিস নট অ্যাসকেরিয়াসিস, অ্যাসকেরিয়াসিস হচ্ছে ডিজিজের নাম। অ্যাসকারিস, অ্যাসকারিস লুম্বিকয়েডিস, অ্যাসকারিস কে বলা হয় রাউন্ড ওয়ার্ম। আচ্ছা দেখো, তোমাদের গতকাল ওই বলেছিলাম না, দুটো বলেছিলাম গতকাল, গতকাল যে দুটো বললাম, একটা হচ্ছে পয়কিলোথার্ম আর একটা হচ্ছে হেমিওথার্ম। পয়কিলোথার্ম আর হেমিওথার্ম। পয়কিলোথার্মটা কাদের বলছি আমরা? না, যারা হচ্ছে শীতল রক্তের প্রাণী হয়। পয়কিলোথার্ম আমরা কাদের বলবো? যারা শীতল রক্তের প্রাণী হয়। শীতল রক্তের প্রাণী মানে কি? যারা উষ্ণতাকে সামলাতে পারে না, যারা বাইরের উষ্ণতাকে সামলাতে পারে না, তো তার জন্য তারা কি করে? শীত ঘুমে চলে যায়। অতিরিক্ত যখন শীত হয় তখন তারা শীত ঘুমে চলে যায়, ঠিক আছে? যেমন ধর মাছ, উভচর, সরীসৃপ এরা হয়। আরটা আছে হেমিওথার্ম। হেমিওথার্মটা কি? যারা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড হয়, মানে গরম রক্তের প্রাণী হয় যারা, অর্থাৎ যারা টেম্পারেচারকে রেগুলেট করতে পারে, যারা টেম্পারেচারকে রেগুলেট করতে পারে এবং যাদের শরীরের মধ্যে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, যেমন পাখি, স্তন্যপায়ী এরা। তো এরা কি করে? শরীরের উষ্ণতাকে রিফ্লেক্ট করে। তো রিফ্লেক্ট করার জন্য এরা কি করে? গ্রীষ্ম ঘুম করে। গ্রীষ্ম ঘুম, যেটাকে বলা হয় হাইবারনেশন, এই সরি অ্যাস্টিভেশন, অ্যাস্টিভেশন যেটাকে বলা হয়। তাহলে হেমিওথার্ম হচ্ছে অ্যাস্টিভেশন করে, পয়কিলোথার্ম হচ্ছে হাইবারনেশন করে। অর্থাৎ শীতল রক্তের প্রাণীদের ক্ষেত্রে শীত ঘুম,
আর গরম রক্তের প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে গ্রীষ্ম ঘুম। বোঝা গেছে? এবার তুমি ভাবছো ও এই জন্য বলে গ্রীষ্মকালে একটু ঘুমাতে হয়, গ্রীষ্মকালে দুপুরে ঘুমাতে হয়। আরে ওটা গ্রীষ্ম ঘুম নয়। আচ্ছা, তো এখানেই আমাদের অ্যানিমেল কিংডম শেষ। অ্যানিমেল কিংডম এখানেই শেষ। হ্যাঁ, ওটা হচ্ছে ভাত ঘুম, নট গ্রীষ্ম ঘুম। হ্যাঁ, দেখো তাহলে অ্যানিমেল কিংডম আমরা এখানে শেষ করলাম। এবার আমরা যাব একদম প্রথমে যাব। ঠিক আছে, এই চ্যাপ্টারের প্রথমে কিছু গল্প কথা আছে। যেমন ধরো তোমার বিপাক। বিপাক কাকে বলে এগুলো নিশ্চয়ই পড়াতে হবে না। বিপাক দুই ধরনের হয়, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে হচ্ছে উপচিতি, ক্যাটাবলিজম মানে হচ্ছে অপচিতি। অ্যানা মানে সবসময় মনে রাখবে, এই সরি ক্যাটা, ক্যাটা ক্যাটা মানে সবসময় মনে রাখবে কি হবে বলতো, ভাঙবে। ক্যাটা মানে হচ্ছে ভাঙবে, ক্যাটাবলিজম মানে হচ্ছে ভাঙবে, অর্থাৎ কি অপচিতি হবে, অর্থাৎ জটিল যৌগ ভেঙে সরল যৌগে পরিণত হবে। জটিল যৌগ ভেঙে সরল যৌগে পরিণত হয়। ওই যে বলেছিলাম, জানো নিশ্চয়ই, গ্লুকোজ যখন আমাদের শরীরে রেসপিরেশন হয় তখন কি হয়, গ্লুকোজ ভাঙে, গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হয়। তখন কি আমাদের দেহে শুষ্ক ওজন কমে, শক্তির নির্গমন ঘটে। তার মানে যদি কাটাকাটি হয় বা কাটা ছেঁড়া যদি হয়, সিম্পল ফর্মুলা, কাটা ছেঁড়া হলেই, কাটা মানেই ক্যাটাবলিজম, কাটা মানে ক্যাটা। ঠিক আছে, কাটা মানে হচ্ছে ক্যাটা, ক্যাটাবলিজম। তো যখনই ক্যাটাবলিজম হবে মনে রাখবে যে কোনো যৌগ ভাঙবে। এবারে ভাঙা মানে এটাও মনে রাখবে তার সাথে যে ওজন কমবে, দেহের শুষ্ক ওজন কমবে। ওর উল্টোটা হচ্ছে অ্যানাবলিজম, অর্থাৎ এখানে কি হবে, ভাঙা ভাঙা। দেখো একটা জটিল যৌগ, কথাটা ভালো করে মন দিয়ে শোনো, একটা যখন কমপ্লেক্স সাবস্ট্রেট অর্থাৎ কি জটিল যৌগ ভাঙবে, জটিল ভাঙলে কি হয় বাবা, সিম্পল ফর্মুলা, সোজা কথায় তোমার কি মনে হবে, জটিল ভাঙলে কি তৈরি হবে, সরল তৈরি হবে, জটিল ভাঙলে সরল হবে। এবারে এটা কি, এটা হচ্ছে ভাঙা, এটা ক্যাটাবলিজম। এবারে ওই যে সরল গুলো তৈরি হলো, ওই সরল গুলো যদি আবার চায় ওরা আবার পরস্পরের মধ্যে জুড়ে গিয়ে জটিল তৈরি করবে। ঠিক আছে, সরল গুলো যদি আবার চায় ওরা পরস্পর জুড়ে গিয়ে আবার জটিল যৌগ তৈরি করবে। তো ওর উল্টোটা, তাহলে এটা যদি ক্যাটাবলিজম হয়, ওর উল্টোটা যখন সরল থেকে জটিল যৌগ হয় তখন সেটাকে বলা হয় অ্যানাবলিজম। বোঝা গেছে? ওই একই উদাহরণকে টেনে আনো, যে সেখানে যদি শুষ্ক ওজন মানে হ্রাস পায়, ক্যাটাবলিজমে যদি শুষ্ক ওজন কমে, এখানে যেহেতু তৈরি হচ্ছে তার মানে কি হবে, শুষ্ক ওজন বাড়বে। সেখানে শক্তির অপচয় হয়েছিল, সেখানে শক্তির অপচয় হয়েছিল বা শক্তি বৃদ্ধি মানে সরি তোমার নির্গমন হয়েছিল, সেখানে শক্তির অপচয় হয়েছিল, এখানে কি হবে, শক্তির সঞ্চয় হবে। এখানে শক্তি উৎপন্ন হবে এবং শক্তি সঞ্চয় হবে। যেমন সালোক সংশ্লেষণ হচ্ছে, কার্বন ডাই অক্সাইড এবং জল দুজনে মিলে একসাথে জুড়ে গিয়ে গ্লুকোজ তৈরি করছে, ঠিক সেই গ্লুকোজটাই আবার কিছুক্ষণ পরে ভেঙে কার্বন ডাই অক্সাইডের জল তৈরি করছে। ব্যাস, এটাই ব্যাপার। জীব একটা মানে জীব বা সজীব বস্তু যারা লিভিং, লিভিং অর্গানিজম কখন আমরা বলবো, যখন একটা প্রাণীর মধ্যে জনন হবে অর্থাৎ রিপ্রোডাকশন থাকবে, মেটাবলিজম হবে, ইরিটেবিলিটি হবে অর্থাৎ উত্তেজিত বা স্টিমুলাস তার মধ্যে কাজ করবে, নিউট্রিশন এবং গ্রোথ হবে, মুভমেন্ট এবং লোকোমোশন হবে। কিছুই লিখছি না আমি, এগুলো এমনি মুখে বলছি, এগুলো বইতে গল্পের মতো করে পড়বে। অ্যাডাপ্টেশন হবে, সেলুলার টাইপ অফ অর্গানাইজেশন থাকবে, মানে কোষীয় গঠন থাকবে, কোষ থেকে টিস্যু হবে, সেই টিস্যুগুলো আবার অর্গান সিস্টেম তৈরি করবে। মিউটেশন হতে পারে, লাইফ সাইকেল থাকবে, সব মিলিয়ে, সব মিলিয়ে তবেই আমরা তাকে বলবো কি, ইটস এ লিভিং অর্গানিজম। আচ্ছা, এখানে কিছুটা অংশে দেখবে কোয়াসার্ভেট আছে, মাইক্রোস্ফিয়ার আছে, হ্যাঁ, প্রোটোসেল আছে, এগুলো তো পড়িয়ে দিয়েছি, গল্পের জিনিস এগুলো। আচ্ছা, তোমাদেরকে যেটা দেবো সেখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো খাতায় টুকটুক করে নোট ডাউন করে রাখো। তোমরা এগুলো অলরেডি জানো, প্রকরণ অর্থাৎ কি ভ্যারিয়েশন দু রকমের হয়। ভ্যারিয়েশন দু রকমের হয়, একটা হচ্ছে জেনেটিক্যাল ভ্যারিয়েশন, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ভ্যারিয়েশন। একটা হচ্ছে জিনগত প্রকরণ আর একটা হচ্ছে পরিবেশগত প্রকরণ। ভ্যারিয়েশন দু রকম হয়,
এটা আমরা জানতাম। এর বাইরে আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে অবিচ্ছিন্ন প্রকরণ আর একটা হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ। একটা হচ্ছে অবিচ্ছিন্ন প্রকরণ আর একটা হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ, ঠিক আছে? এটা হবে। আচ্ছা, ওর পরেই দেখবে ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ বায়োলজি, অর্থাৎ বায়োলজির বিভিন্ন ধরনের শাখা। কোনটাকে কি বলে? বোটানিকে কি বলে, জুলজিকে কি বলে, পিসিকালচার, এপিকালচার, সেরিকালচার, এই জাস্ট এগুলোই, শুধু জাস্ট এক্সাম্পল দেওয়া আছে। অ্যানিমেল হাজবেন্ডারি আছে, অ্যাগ্রোনমি আছে, বায়োফিজিক্স আছে, বায়োকেমিস্ট্রি আছে, বায়োনিক্স আছে, বায়োকম্পিউটার আছে, প্যালিওন্টোলজি আছে, বায়োজিওগ্রাফি আছে, সাইবারনেটিক্স আছে, অ্যানথ্রোপোলজি আছে, ওসিওনোলজি আছে, এক্সোবায়োলজি আছে, বায়োমেডিকেল আছে। জাস্ট কি বলে, এই টার্মটা কখন ব্যবহার করা হয়, এইটুকুই তুমি মনে রাখবে, কখন ব্যবহার করা হয়। সাপোজ ধরলো তোমার হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি কি, তুমি কি বলবে? মানুষের উৎপত্তি, মানুষের অভিব্যক্তি, মানুষের আচার আচরণ, এই সব কিছু নিয়েই হয়েছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রো মানে হচ্ছে মানুষ, বাস। সিম্পল ব্যাপার, এগুলো এগুলো সিম্পল ব্যাপার। এইখানটাতে একটা জিনিস আছে যে অ্যাপ্লিকেশন অফ মডার্ন বায়োলজি, মডার্ন বায়োলজির অ্যাপ্লিকেশন। সেখানে দেখবে কিছু উচ্চ ফলনশীল ধানের নাম আছে, কিছু উচ্চ ফলনশীল গমের নাম আছে, কিছু উচ্চ ফলনশীল দেখবে যেমন ধরো গোল্ডেন রাইস, তারপর তোমার বায়োটেকনোলজিক্যাল তুলো, যেটাকে বিটি তুলো আছে, বিটি বেগুন আছে, কিছু পোলট্রি আছে, তারপর কিছু অধিক দুধ প্রদানকারী এরকম কিছু গরুর নাম আছে, হ্যাঁ, কিছু ব্যাকটেরিয়া আছে দেখবে যাদেরকে ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। তো এই এই যে এখানে যতগুলো সম্বন্ধে বললাম না, তার মধ্যে বেশিরভাগটা আমরা যখন ওই চ্যাপ্টারটা পড়বো, তোমার যখন আমরা জীবন সংগঠনের স্তর পড়বো, এর পরের চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর, না সরি, তোমার যখন পড়বো জীববিদ্যা ও মানব কল্যাণ পড়বো, যখন জীববিদ্যা ও মানব কল্যাণ পড়বো, বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার যখন পড়বো, তখন এগুলো সম্বন্ধে আমরা সব আরো ডিটেলসে পড়বো, ঠিক আছে? এগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো। আচ্ছা, একটা জিনিস খাতাতে নোট ডাউন করে রাখো তো, মানে প্রশ্নটাকে আমি দেখছি 3-4 বছর ধরে প্রচুর দিচ্ছে, প্রচুর প্রচুর দিচ্ছে, সেটা হচ্ছে গোল্ডেন রাইস। এটাকে খাতাতে নোট ডাউন করো তো। গোল্ডেন রাইসের নিউট্রিশন ভ্যালু, গোল্ডেন রাইসের নিউট্রিশন ভ্যালু 2022-এ জেন পাসে দিল। গোল্ডেন রাইস 2022-এ জেন পাসে দিল, আবার 2023-এ দিল জেন পাসে, 2023-এ দিল জেন পাসে, 2024-এ আবার হয়তো দিতে পারে, জানি না। 2024-এ মাধ্যমিকে আবার অলরেডি এটা দিয়েছে, 2024-এ মাধ্যমিকে গোল্ডেন রাইস দিয়েছে। তো জাস্ট তুমি গোল্ডেন রাইসের নিউট্রিশন ভ্যালু জেনে রাখবে। গুগল সার্চ করলে পেয়ে যাবে আরামসে গোল্ডেন রাইসের নিউট্রিশন ভ্যালু। হ্যাঁ, এবছর এনএম জেএনএম দিতেই পারে, দিতেই পারে। এরকম কিছু কিছু প্রশ্ন থাকে মাঝে মাঝে, না প্রচুর চলে, দিয়ে দুম করে বন্ধ হয়ে যায়, বাস। তারপর থেকে সেই প্রশ্নকে জীবনে খুঁজে পাবেন। এরকম হয়, অবলুপ্ত হয়ে যাবে তারপরে। অপর্ণা কি বলছে, দেবে মনে হয়? হ্যাঁ, তুমি বললেই দেবে, তুমি এবার বলো না যদি দেয়, আর বলে দেখো তো যদি দেয়। দিতেই হবে। আচ্ছা, এবার এবার আসো ট্যাক্সোনমি এবং হায়ারার্কিতে। হোয়াট ইজ ট্যাক্সোনমি এন্ড হোয়াট ইজ হায়ারার্কি? হোয়াট ইজ ট্যাক্সোনমি এন্ড হোয়াট ইজ হায়ারার্কি? ট্যাক্সোনমি এন্ড হায়ারার্কি। এবার আবার ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। দেখো, কয়েকটা কথা বলি, ছোট্ট করে গল্পের মতো করে জিনিসগুলো বলছি, বুঝবে। এখন ধরো আমাদের মানে যে জীব জগৎ, আমরা অলরেডি জানি যখন অভিব্যক্তি চ্যাপ্টার পড়েছিলাম যে আমাদের জীব জগতের কত বছর আগে সৃষ্টি হয়েছে, মানে পৃথিবীর সৃষ্টি কত বছর আগে হলো, তারপরে কোন কোন সময়ে কোন ধরনের প্রাণী এলো, কোন ধরনের উদ্ভিদ এলো, এইভাবে ধীরে ধীরে পুরো পরিবেশ সৃষ্টি হলো। এখন ব্যাপার হলো যে পরিবেশের মধ্যে যদি এত প্রাণী থাকে, এত উদ্ভিদ থাকে, সবাই সবার সাথে ঘেঁটে যাচ্ছে, বা আমাদের কাছে এরকম কোনো আলাদা তথ্য ছিল না যেটা সাহায্যে আমরা ওদেরকে ক্লাসিফাই করতে পারবো, মানে একে ওই গ্রুপে রাখবো, তাকে সেই গ্রুপে রাখবো, এরকম ব্যাপারটা ছিল না। তো সেই জায়গা থেকে ধীরে 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 করে কি হলো, এই ট্যাক্সোনমির উদ্ভব।
ট্যাক্সোনমির উদ্ভব হলো। ট্যাক্সোনমিটা কি না, ক্লাসিফিকেশন অফ ডাইভার্সিটি অফ লাইফ, দ্যাটস কল্ড ট্যাক্সোনমি। অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাস করা হলো, বিভিন্ন জীবকে শ্রেণীবিন্যাস করা হলো। তো এই শ্রেণীবিন্যাস ধীরে 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 করে পরপর চলতে থাকলো। একদম প্রথম মানে প্রথম যখন বিজ্ঞানীরা ভাবলেন তখন সালটা ছিল 1758। প্রথম যখন বিজ্ঞানীরা ভাবলেন তখন সাল ছিল কত, 1758। 1758তে বিজ্ঞানীরা কি ভাবলেন, দুটো ভাগ করে দাও, দুটো ভাগ করো, একটা অ্যানিমেল করে দাও এবং একটা প্ল্যান্ট করে দাও। মানে একদিকে উদ্ভিদকে রাখো, একদিকে প্রাণীদের রাখো। ভালো কথা। তার মানে দুটো গ্রুপ, দুটো গ্রুপ। তো দুটো গ্রুপ, এই যে ভাগাভাগিটা, এই ভাগাভাগিটা করলেন ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস এই ভাগাভাগিটা করলেন এবং এখান থেকেই তৈরি হলো এই যে দুটো, কি বলা হলো না, একটাকে করে দাও অ্যানিমেল কিংডম, একটা হচ্ছে অ্যানিমেল কিংডম আর একটা হচ্ছে প্ল্যান্ট কিংডম, এর বাইরে আর কিছু থাকতে পারে না। এখান থেকে তৈরি হলো কি টু কিংডম কনসেপ্ট। কি বললাম, টু কিংডম কনসেপ্ট, টু কিংডম কনসেপ্ট। কি লিখবে, কনসেপ্ট। বাংলা বললে কি লিখবে, দ্বিরাজ্য শ্রেণীবিন্যাস। 2023-এ কোশ্চেন পড়েছিল না, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমির প্রতিষ্ঠাতাকে নিয়ে এরকম একটা কি কোশ্চেন পড়েছিল, ক্যারোলাস লিনিয়াস উত্তর হয়েছিল, ক্যারোলাস লিনিয়াস উত্তর হয়েছিল না, এরকম একটা কি প্রশ্ন পড়েছিল। তো ওইটাই। ধরো তোমাকে জিজ্ঞেস করলো দ্বিরাজ্য শ্রেণীবিন্যাসের প্রতিষ্ঠাতাকে, তুমি তো পঞ্চরাজ্য জানো, তুমি দ্বিরাজ্য জানো না। বা ধরো তুমি অন্যগুলো জানো, বাকি আর জানো না কিছু, তখন গন্ডগোল হবে। তো সবগুলো, হ্যাঁ বুকের নাম পড়েছিল, ঠিক বুকের নাম পড়েছিল, স্পিসিস প্ল্যান্টের নাম পড়েছিল, বা সিস্টেম অ্যান্ড ন্যাচুরি হয়তো পড়েছিল, বা ন্যাচারালিস হিস্টোরিয়া পড়েছিল, হিস্টোরিয়া প্ল্যান্টের নাম, যেটা থিওফাস্ট আছে। প্রত্যেকের বইগুলো না আলাদা আলাদা বই, প্রত্যেকের বই আলাদা আলাদা, সেই বইগুলোর নাম জানতে হবে। হলো, তাহলে এটা গেল। এবার নেক্সট বিজ্ঞানীরা ভাবছে, আরেকজন বিজ্ঞানী এলেন। আরেকজন বিজ্ঞানী কখন এলেন, 1894 এলেন। 1894-তে আরেকজন বিজ্ঞানী, তিনি কি বললেন, না এই অ্যানিমেল আর প্ল্যান্ট অনেক পরে এসছে, অ্যানিমেল আর প্ল্যান্ট অনেক পরে এসছে, তার আগে এসছিল মনেরা, তারপরে এসছে প্রোটিস্টা, তারপরে এসছে অ্যানিমেল, সরি তারপরে এসছে প্ল্যান্ট, তারপরে এসছে অ্যানিমেল। তিনি কে ছিলেন, আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল, আর্নেস্ট হেকেল। তাহলে এখানে কতজন আছে টোটাল, টোটাল এখানে কতজন আছে, এই কি করলাম আমি, সরি 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 সরি, একটা কেটে দাও বাবু, একটা স্টেপ কেটে দাও। ইনি বলেছিলেন যে মনেরা এসছে প্রথমে, তারপরে এসছে প্রোটিস্টা, তারপরে এসছে অ্যানিমেল, প্ল্যান্ট নেই, প্ল্যান্টকে কোনো ক্লাসিফিকেশন আন্ডারে রাখেইনি, প্ল্যান্টকে কোনো ক্লাসিফিকেশন আন্ডারে রাখেইনি। তো এখান থেকেই তৈরি হলো থ্রি কিংডম কনসেপ্ট, থ্রি কিংডম কনসেপ্ট অর্থাৎ ত্রিরাজ্য শ্রেণীবিন্যাস হলো। এরপর 1938 সাল এলো, আমি সবার নাম লিখে দিচ্ছি, মানে একদম 2 থেকে শুরু করে সব লিখে দিচ্ছি, যেটাই পড়বে সেটা তুমি পারবে। 1938 সাল এলো। 1938-এ একজন বিজ্ঞানী এলেন, উনি বললেন যে না, প্রথমে মনেরা এসছে, মনেরা, তারপর এসছে প্রোটিস্টা, তারপর এসছে প্ল্যান্ট, তারপর এসছে অ্যানিমেল। তাহলে 1 2 3 4, বিজ্ঞানীর নাম কি ছিল, কোপল্যান্ড, কোপল্যান্ড। এখান থেকে কি এলো, 4 কিংডম কনসেপ্ট।
এখান থেকে এলো ফোর কিংডম কনসেপ্ট। ফোর কিংডম কনসেপ্ট প্রথমের গুলো তোলা হয়ে গেছে, প্রথমে দুটো তোলা কমপ্লিট, মুছবো। প্রথমের দুটো তোলা কমপ্লিট, মুছবো। এখান থেকে এলো ফোর কিংডম কনসেপ্ট। এরপরে আরেকজন বিজ্ঞানী এলেন 1969-তে। তখন কত? 1969। ইনি কি বলছেন? ইনি বলছেন প্রথমে মোনেরা এসছে, তারপরে এসছে প্রোটিস্টা, আরেকজন মাঝে এসছে ফাঞ্জাই। ফাঞ্জাই এসছে মানে ছত্রাক এসছে। তারপর এসছে প্ল্যান্ট মানে প্ল্যান্টি, নেক্সট অ্যানিমেলিয়া। তাহলে কি কি? মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। 1 2 3 4 5 5, এই যে 5 জন, এটাকে বলা হচ্ছে ফাইভ কিংডম কনসেপ্ট বা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস। এটা কে ছিলেন? R.H. হুইটেকার। R.H. হুইটেকার। প্রো মানে প্রোটিস্টা, প্রো মানে প্রোটিস্টা, প্রোটিস্টা হলো। এবার তোমাদের বইতে এই এতটা পর্যন্তই আছে, মানে এতটা পর্যন্ত কি, শুধু এইটাই আছে, এই পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসটাই শুধু আছে, অন্য কিছু নেই। আর তোমাদের বইতে শুধু এটাই আছে, আর কিছু নেই। এবার আমরা তার পরের গুলো একটু জেনে রাখবো, এক্সট্রা যেগুলো আছে সেগুলোই জেনে রাখবো আমরা। 5-এর পরে এসছে 6। তোমরা তো 5 পর্যন্ত জানতে। 5-এর পরে এসছে এবার 6, মানে ফাইভ কিংডম কনসেপ্টের পর এসছে সিক্স কিংডম কনসেপ্ট। হলো। তাহলে এবার 6 নম্বরে তখন এলো 1979, প্রায় 10 বছর পর। 1979 একজন বিজ্ঞানী এলেন, বিজ্ঞানীর নাম হচ্ছে কার্ল উজ। কার্ল উজ। কার্ল উজ ইনি কি বলছেন? ইনি বহু কনসেপ্ট দিলেন। কিরম না, টোটাল 6 জন আছে। কিভাবে আছে দেখাচ্ছি। ইনি প্রথমে দুটো ভাগ করে দিয়েছেন, প্রথমেই দুটো ভাগ করে দিয়েছেন। একদিকে রেখেছে প্রোক্যারিওট, একদিকে রেখেছে প্রোক্যারিওটা, আরেকদিকে রেখেছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা একদিকে, ইউক্যারিওটা একদিকে রেখেছে। এবার প্রোক্যারিওটার আন্ডারে দুজনকে রেখেছে। প্রোক্যারিওটার আন্ডারে দুজনকে রেখেছে। কাকে কাকে রেখেছে দেখো। মেনলি ব্যাকটেরিয়াকে রেখেছে। ব্যাকটেরিয়ার দুটো ভাগ, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া আর আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া আর্কি ব্যাকটেরিয়া, ঠিক আছে। ইউক্যারিওটার আন্ডারে যতজন ছিল, মানে সেই প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঙ্গি, অ্যানিমেলিয়া সবকে রেখে দিয়েছে। এখানে চেঞ্জেসটা কি হলো দেখো। চেঞ্জেসটাকে ভালো করে ফলো করো। এই যে এইখানে দেখো, এই যে মোনেরা, এই মোনেরাকে ইনি, অর্থাৎ যখন সিক্স কিংডম কনসেপ্ট এলো, সিক্স কিংডম কনসেপ্ট, এই মোনেরাকে বাদ দিয়ে দিয়েছিলেন, বুঝলে। সিক্স কিংডম কনসেপ্টে মোনেরাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। হ্যালো, হ্যাঁ, সিক্স কিংডম কনসেপ্টে মোনেরাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি কি তাই হয়েছিল? ভালো করে দেখো ব্যাপারটা। আমি এটা লিখে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। ইউক্যারিওটের আন্ডারে কাকে রাখা হলো না, প্রোটিস্টা আছে, ফাঞ্জাই আছে, প্ল্যান্টি আছে, অ্যানিমেলিয়া আছে। টোটাল 6 জনকে দেখতে পাচ্ছ। এখানে 4 জন, 1 2 3 4 5 6, 6 জন। এখান থেকে এসেছে সিক্স কিংডম কনসেপ্ট। এটা বোঝা গেছে?
এবার বলি ব্যাপারটা। এই যে মনেরা দেখো এখানে নেই, ডাইরেক্ট প্রতিষ্ঠা থেকে শুরু হয়েছে, প্রতিষ্ঠা ফানজি প্ল্যান্টি অ্যানিমেলিয়া, প্রতিষ্ঠা ফানজি প্ল্যান্টি অ্যানিমেলিয়া, মনেরা নেই। তাহলে মনেরাকে বাদ কেন দেওয়া হলো? ইনি কি করেছিলেন, মনেরা মানে আমরা মেইনলি কি জানি গো, ব্যাকটেরিয়া না, মনেরা মানে আমরা ব্যাকটেরিয়াই তো জানি, মনেরা মানে হচ্ছে প্রোক্যারিওট আর ব্যাকটেরিয়া। এদেরকে কি করলেন, এইখানে রেখে দিয়েছিলেন, যে প্রোক্যারিওটের আন্ডারে এই যে একটা ইউ ব্যাকটেরিয়ার গ্রুপ করেছে, একটা আর্কি ব্যাকটেরিয়ার গ্রুপ করেছে, এরাই হচ্ছে মনেরা। এই কারণে মনেরা আলাদা করে আর এখানে রাখা হয়নি, এবং এটাই হচ্ছে 6 কিংডম কনসেপ্ট। এটা এলো 6 নম্বরে। এরপরে 7 কিংডম কনসেপ্ট আসেনি, 7 কিংডম কনসেপ্ট আসেনি, ডাইরেক্ট এসেছিল 8 কিংডম কনসেপ্ট 1981 সালে, জাস্ট 2 বছর পরে, 2টি বছর পরে আবার এটা নিয়ে ভাগাভাগি হলো। কিরম দেখো, এই দুটো মুছে দিচ্ছি, এই দুটোই মুছে ফেললাম। সেভেন না এসে ডাইরেক্ট এলো এবারে 8 কিংডম কনসেপ্ট, 8 কিংডম কনসেপ্ট 1981। হ্যাঁ মুশকিল রে বাবা। হ্যালো, তুমি কতবার ফোন করবে? বুঝতে পেরেছি, আমি তো তোমাকে তো আমি বললাম যে তুমি পাঠিয়ে রাখো, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি ক্লাসটা করাচ্ছি, তুমি তো শুনছো যে আমি কথা বলছি ক্লাসে। পাগল সো একটা একটা মাথা ছিট আছে। তো 1981-তে আরেকজন বিজ্ঞানী এলেন, থমাস ক্যাভেলিয়ার স্মিথ। থমাস ক্যাভেলিয়ার স্মিথ, ইনি কি বললেন, ইনি 8 ভাগে ভাগ করলেন, টোটাল 8 ভাগে ভাগ করলেন। দেখো কিভাবে ভাগ করছে দেখো। প্রথমে মোট 3টে গ্রুপ রাখছে, প্রোক্যারিওট আছে, প্রোক্যারিওটাকে রাখছে, তাহলে প্রোক্যারিওটাকে রেখেছেন, প্রোক্যারিওটা এটা রইলো, ইউক্যারিওটকে উড়িয়ে দিয়েছে, বুঝলে, ইউক্যারিওটাকে উড়িয়ে দিয়েছে, মাঝে আরেকটা গ্রুপ ঢুকিয়েছে, আর্কিজোয়া, আর্কিজোয়া। ইউক্যারিওটের বদলে আরেকজনকে রেখেছে, মেটাক্যারিওট, মেটাক্যারিওট হলো, ইউক্যারিওটের বদলে মেটাক্যারিওটকে রেখেছে। এইবারে প্রোক্যারিওটার আন্ডারে দুজনকে রেখেছে, প্রোক্যারিওটার আন্ডারে দুজন যারা ছিল তারা ইউ ব্যাকটেরিয়া আর আর্কি ব্যাকটেরিয়া, আমি পুরোটা আর লিখছি না, ইউ ব্যাকটেরিয়া আর আর্কি ব্যাকটেরিয়া হলো। আর্কি জোয়ার আন্ডারে একজনকে রেখেছে, আর্কি জোয়াকেই রেখেছে, আর্কি জোয়া একই, সেম সেম টু সেম, বা এই সরি এটা আর্কি জোয়া না, আর্কি জোয়ান হবে, আর্কি জোয়ান, আর্কি জোয়ান, আর্কি জোয়ানকে রেখেছে। এই মেটা ক্যারিওটের আন্ডারে ভিড় করে দিয়েছে, প্রথমে রেখেছে প্রোটোজোয়া, আবার সে প্রোটোজোয়াকে নিয়ে এসছে, প্রোটোজোয়া রেখেছেন, তারপরে রেখেছে ক্রোমিস্টা, ক্রোমিস্টা, তারপর এসছে প্ল্যান্টি, তারপর এসছে ফানজাই, তারপর এসছে অ্যানিমেলিয়া। এখানে কেউ কি বাদ গেল দেখো তো, কেউ কি বাদ গেছে বলে তোমার মনে হচ্ছে? কেউ বাদ গেছে বলে মনে হচ্ছে কি? দেখো তো ভালো করে, কেউ বাদ গেছে এইখানটা, এই গ্রুপে কেউ বাদ গেছে? না, কেউই বাদ যায়নি। তো
আমার কথা শোনা যাচ্ছে সবার? আমার কথা সবার শোনা যাচ্ছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বাবা এত মেসেজ কোথায় জমেছিল? এতগুলো মেসেজ হুড় করে ঢুকে গেল। বোর্ড দেখা যাচ্ছে না, বোর্ড দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে না যাচ্ছে না? তাহলে শেষ এটা এলো 8 কিংডম কনসেপ্ট, এতটা পর্যন্ত জেনে রাখবে। এবার এখান থেকে ওই কোশ্চেন যদি বলে বেশিরভাগটা নাম দিয়ে আসে আর কি, সালটা মনে রাখবে, সালটা অতটা ফ্যাক্টর না, নাম দিয়ে আসবে যে নাম দিয়ে আসবে যে কে কোন কিংডম কনসেপ্টের প্রতিষ্ঠাতা বা কে কোনটা প্রচলন করেছিলেন, বাস এটুকুই। বা হয়তো সাপোজ ধরতে পারি যে কোনটাতে মনেরা ছিল না, এটা, বা কোন কিংডম কনসেপ্টে ইউ ব্যাকটেরিয়া আর্কিও ব্যাকটেরিয়া প্রথমবারের জন্য এসেছিল, বা আর্কিওজোয়া প্রথমবারের জন্য এসেছিল, হ্যাঁ, বা মেটাক্যারিওট কোন কিংডম তার আন্ডারে আছে, এভাবেই এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। বেশ, দেখো এবার ট্যাক্সোনমির গুরুত্ব কি, মানে কেন এই ক্লাসিফিকেশন গুলো করা হলো, সেগুলো পড়ে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। লিনিয়ান, যেটাকে ক্যারেক্টারিস্টিক্স অফ লিনিয়ান হায়ারার্কি বলা হয়, লিনিয়ান হায়ারার্কির যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। বিজ্ঞানী লিনিয়াস 1758-তে প্রথম এই পদ্ধতি চালু করেন এবং এই নির্দিষ্ট শ্রেণীবিন্যাস পদ্ধতির সাহায্যে আপাতত চলছে, মানে এটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় আর কি, যদি মানে এটা লোয়ার লেভেলে দেওয়া হয়, আপার লেভেলে এগুলো হয় না। এবার আমাদেরকে যেগুলো জানতে হবে হায়ারার্কির, মানে লিনিয়ান হায়ারার্কির যে ক্যারেক্টার গুলো রয়েছে, অর্থাৎ যে ক্যাটাগরি বা ধাপগুলো, ক্যাটাগরি গুলো কি কি, তাহলে এগুলোকে কি বলা হয়? ক্যাটাগরি। ক্যাটাগরি বা ধাপ, সিম্পল ব্যাপার, একদম সিম্পল। তাহলে একদম ফার্স্ট যেটা রাখা হলো সেটা হচ্ছে যে কিংডম। ফার্স্ট কি রাখা হলো? কিংডম কে রাখা হলো, কিংডম বা রাজ্য। ফার্স্ট রাখা হলো কিংডম বা রাজ্য। কিংডম থেকে কি এলো? কিংডমের পর রাজ্যের নিচে যে থাকবে তাকে বলা হচ্ছে পর্ব। ফাইলাম বা পর্ব, ফাইলাম। বেশ, পর্বের নিচে কাকে রাখা হলো? শ্রেণীকে, ক্লাস। ক্লাস মানে শ্রেণী, এটা তো সিম্পল ব্যাপার। এরপরে রাখা হলো বর্গ। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কেমন করা হয়েছিল। বর্গ হচ্ছে অর্ডার, অর্ডার হচ্ছে বর্গ। বেশ, বর্গের পরে কাকে রাখা হলো? গোত্র, ফ্যামিলি। ফ্যামিলি, গোত্রের পরে নেক্সট এলো দুজন, গণ মানে হচ্ছে জেনাস। এরপরে এলো প্রজাতি, স্পিসিস। ব্যাস, এই হচ্ছে টোটাল, মানে এখানেই শেষ। তাহলে 1 2 3 4 5 6 7, টোটাল 7টা স্টেপ বা 7টা ক্যাটাগরি থাকবে।
7টা স্টেপ বা 7টা ক্যাটাগরি থাকবে। এটাকে বলা হয় কি লিনিয়ান হায়ারার্কি, মানে ক্যারোলাস লিনিয়াস এটা প্রচলন করেছিলেন, এটাকে লিনিয়ান হায়ারার্কি বলা হয়। এবার এটাকে যদি অ্যাজ এ এক্সাম্পল দেখাতে হয় যে অ্যাকচুয়ালি এখানে হচ্ছেটা কি, তাহলে কিন্তু ব্যাপারটা পরিষ্কার বোঝা যাবে। একদম প্রথমে বলি রাজ্য সম্পর্কে। রাজ্যটা কি? কারণ প্রথমে রাজ্য আছে, রাজ্য হচ্ছে সব থেকে বড়। রাজ্য হচ্ছে যে একটা বড় গ্রুপ, মানে একটা খুব বড় একটা গ্রুপ, যার জন্য এটাকে রাজ্য বা কিংডম হিসেবে বলা হচ্ছে। এখানে কাদেরকে রাখা হচ্ছে না, যাদের মোটামুটি একটা পারস্পরিক সাদৃশ্য রয়েছে, এরকম একাধিক বিভাগকে এদের আন্ডারে রাখা হলো। ঠিক আছে, তো কিংডমের পরে এলো ওই যে বিভাগ, বিভাগটাই বলা হচ্ছে পর্ব, অর্থাৎ একাধিক এরকম পর্ব যাদের মধ্যে মিল আছে তাদেরকে রাখা হলো পর্বের আন্ডারে। পর্বের পরে এসছে শ্রেণী। শ্রেণী মানে মানে এখানে স্টেপটাকে দেখো, আরেকবার আমি রিপিট করছি, কিভাবে বুঝবে দেখো, সিম্পলি কিভাবে বুঝবে। যদি বলে রাজ্য কি, রাজ্য হচ্ছে এমন একটা বড় একটা গ্রুপ যেখানে বিভিন্ন পর্বের প্রাণীদের রাখা হলো। পর্ব কি, যেখানে বিভিন্ন শ্রেণীর প্রাণীদের রাখা হলো। শ্রেণী কি, যেখানে বিভিন্ন বর্গের প্রাণীদের রাখা হলো। বর্গ কি, যেখানে বিভিন্ন গোত্রের প্রাণীদের রাখা হলো। জেনাস কি, যেখানে বিভিন্ন স্পিসিসের প্রাণীদের রাখা হলো। ব্যাস এইভাবে পরপর একটা 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 নিচের দিকে নেমে 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 ইন্টারচেঞ্জ করে করে চলে যাবে। এগুলো নিয়ে এত চাপ নেওয়ার কিচ্ছু নেই, একদম সহজ জিনিস, সহজভাবে মনে রাখবে। এবার একটা অ্যাজ এ এক্সাম্পল যদি দেখানো হয় তাহলে বুঝতে পারবে। সাপোজ ধরো, এবার এটা মনে থাকবে, আশা করছি সবার মনে থাকবে এগুলো, আশা করছি সবার মনে থাকবে এগুলো। একটা ট্রিক্সও আছে, একটা সিম্পল ট্রিক্স আছে, ট্রিক্সের সাহায্য মনে রাখতে পারো। ট্রিক্সটা আমি লিখিয়ে দিচ্ছি। ট্রিক্সটা হচ্ছে keep the pot clean or family got sick. যাচ্ছে, উপরটা দেখা যাচ্ছে না, আমি করছি, তুলছি। ঠিক আছে, ট্রিক্সটা কি লেখা আছে? কিপ দ্য পট ক্লিন অর ফ্যামিলি গট সিক। পট মানে কি, মানে তোমার বাড়ির চারপাশে সমস্ত যে পাত্রগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার রাখো, আদারওয়াইজ তোমার ফ্যামিলি অসুস্থ হয়ে পড়বে। সিম্পল ব্যাপার, এটা আমরা এমনি বলে থাকি যে চারপাশ পরিষ্কার রাখতে হয়। বাস ওটাই এখানে লেখা আছে। এখানে জাস্ট কোড ওয়ার্ড গুলো হচ্ছে কে, কে হচ্ছে একটা কোড ওয়ার্ড, এই কোড ওয়ার্ড বলছি, কোড অ্যালফাবেট, এটা একটা। কে ফর কিংডম, ঠিক আছে। দাটা ছেড়ে দাও, পট, এই যে পট, পি, পি মানে হচ্ছে ফাইলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ক্লিন, ক্লিনের সি, সি মানে হচ্ছে ক্লাস, ওকে। এবার আছে অর্ডার, অর্ডার মানে কি, যে ও, ও হচ্ছে অর্ডার, বর্গ। নেক্সট আছে ফ্যামিলি, এফ, এফ ফ্যামিলি। তারপর আছে জি জেনাস, এস স্পিসিস। বুঝলে কি বললাম? এইভাবে পরপর তুমি এটাকে ট্রিক্সের সাহায্যে মনে রাখতে পারো। এবার একটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি হয় কি, মানে কিভাবে এটাকে বলা হবে। এটা করেই শেষ করবো, তারপর বাকিটা নেক্সট সেশনে করছি। সবাই স্নান খাওয়া করে 2:10 থেকে 15-র মধ্যে আবার হাজির হয়ে যাবে। গন, গনের ইংলিশ তো বলে দিলাম তো, জেনাস, জেনাস, গনের ইংলিশ হচ্ছে জেনাস, লিখে দিয়েছি তো, সবই লিখে দিয়েছি। সাপোজ অ্যাজ এক্সাম্পল তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটাই বলছি, সেটাই বলছি। ধরো মানুষের কথা বলেছে, এখন মানুষকে আমরা কোথায় রাখবো, মানে মানুষের যদি বলে কিংডম কি হবে, মানুষের কিংডম কি যদি বলা হয়। হ্যালো, হ্যাঁ,
যেমন ধরো মানুষের কিংডম কি লিখবে তুমি, যে মানুষকে কোন রাজ্যে রাখা হয়? কিংডমটাই হচ্ছে অ্যানিমেলিয়া। এটা হচ্ছে কিংডম। যদি বলে এর পর্ব কি, মানুষের পর্ব কি, ফাইলাম। আমরা এই যে এতক্ষণ ধরে এই যে ফাইলাম গুলো নিয়েই পড়েছিলাম, ফাইলাম হচ্ছে দুটোই হয়, একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। তো মানুষ কর্ডাটার আন্ডারে থাকে, এবার বলছে শ্রেণী কি, শ্রেণী। পর্ব হচ্ছে, এটা হচ্ছে অর্ডার। এই পর্ব ফাইলাম। বলছে শ্রেণী কি, মানে ক্লাস। ক্লাস কি, মানুষকে কোন ক্লাসে রাখবে? ম্যামেলিয়া ক্লাস। এবার বলেছে অর্ডার। বর্গ কিনা, এরা হচ্ছে প্রাইমেট হয়, প্রাইমেটস, এটা হচ্ছে এদের বর্গ। বলছে গোত্র মানে ফ্যামিলি, কোন গোত্রে এদেরকে রাখা যাবে? হোমিনিডি। এগুলো তোমাদের অতটা ডিটেলস নেই যে গোত্র কিভাবে ভাগাভাগি করতে হয়, তবে জাস্ট এটুকু মনে রাখবে। এবার ওই দুটো জিনিস শেষে মনে রাখবে, শেষের যে দুটো, একটা হচ্ছে জেনাস আর একটা হচ্ছে স্পিসিস। শেষের যে দুটো জিনিস, অর্থাৎ এই দুটো, জেনাস আর স্পিসিস, জেনাস আর স্পিসিসকে মনে রাখা হচ্ছে খুব সহজ ব্যাপার। কেন বলতো জেনাস স্পিসিস মনে রাখা কেন সহজ ব্যাপার? কারণ আমরা যেটা সায়েন্টিফিক নেম পড়ি না, হ্যালো, জেনাস আর স্পিসিসকে মনে রাখা হচ্ছে খুব সহজ। কেন বলতো? বিজ্ঞানসম্মত নাম আমরা বলি না, সায়েন্টিফিক নেম। যে কারোর সায়েন্টিফিক নেম, সেটা কোনো উদ্ভিদ হোক, প্রাণী হোক, সবারই একটা সায়েন্টিফিক নেম থাকে। ওই সায়েন্টিফিক নেমের প্রথমেরটা, ঠিক আছে? যেমন ধরো আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে ম্যাঙ্গিফেরাটা হচ্ছে জেনাস, ইন্ডিকাটা হচ্ছে স্পিসিস। ব্যাস, খুব সিম্পল এটা। মানুষের ক্ষেত্রে ধরো হোমো কি বলি আমরা? হোমো সেপিয়েন্স বলি। তাহলে হোমোটা হচ্ছে জেনাস, স্যাপিয়েন্সটা হচ্ছে কি? স্পিসিস। বাস, সিম্পল, খুব সিম্পল এটা। তাহলে এই হচ্ছে টোটাল যে ব্যাপারটা, এটাকেই বলা হয় লিনিয়ার হায়ারার্কি, যেখানে কিংডম আছে, ফাইলাম আছে, ক্লাস আছে, অর্ডার আছে, ফ্যামিলি আছে, জেনাস আছে, স্পিসিস আছে, রাজ্য আছে, পর্ব আছে, শ্রেণী আছে, বর্গ আছে, গোত্র আছে, গণ আছে, প্রজাতি আছে। হলো? সো এই ক্লাসটা এতটা পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই যে ক্লাসিফিকেশন গুলো শিখেছিলাম না, 5 কিংডম কনসেপ্টের আন্ডারে যারা যারা ছিল, 5 কিংডম কনসেপ্ট মনে করে দেখো। 5 কিংডম কনসেপ্ট 1969, আর এইচ হুইটেকার। 5টা রাজ্য কি কি ছিল? মনেরাজ কিংডম ছিল, প্রতিষ্ঠা কিংডম, এগুলো সব কিংডম। মনেরা কিংডম ছিল, প্রতিষ্ঠা ছিল, ফাঞ্জাই ছিল, আচ্ছা প্ল্যান্টি ছিল, অ্যানিমেলিয়া ছিল। সবার বৈশিষ্ট্য দেখবো আমরা, এটা করব। তারপর আমরা ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টিতে চলে যাব, অর্থাৎ তোমাদের যেটা সিলেবাসে আছে ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টি, সেটাতে চলে যাব। তারপরেই আছে ক্লাসিফিকেশন অফ অ্যানিমেলস, যেটা আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি, হলে শেষ এই চ্যাপ্টার। বেশ, আর কিছু এমসিকিউ ডিসকাস করবো। তো এই ক্লাসটা এতটা পর্যন্তই রইলো। সবাই স্নান খাওয়া সেরে 2:10-15 নাগাদ আবার জয়েন করবে। বেশ, যারা রেকর্ড দেখছো তো আলাদা ব্যাপার।